নিরস্ত্র মানুষ যারা ছিল ওদের উপরে গুলি বর্ষণ তো হইছেই। যারা ঘরে ছিল, মহিলা মানুষ যারা, ছোট বাচ্চা ছিল, বারান্দায় ছিল, ব্যালকনিতে ছিল, বা হয়তো বা ছাদে ছিল, যে বাইরে কি হচ্ছে দেখতে চাচ্ছিল, শুনতে চাচ্ছিল, ওই মানুষগুলিকে পর্যন্ত ওনারা গুলি করছে। আমাদের কাছে একাধিক ফুটেজ আছে যে আইন শৃঙ্খলা বাহিনী জানালা দেখে, ব্যালকনি দেখে, ঘরের জানালা দেখে ওনারা গুলি করছে। মানুষের মধ্যে যে পুঞ্জীবিত বছরের পর বছর ধরে যেই পুঞ্জীবিত ক্ষোভ ছিল, এই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে এই কোটা বিরোধী আন্দোলন। আপনি কি মনে করেন যে কোটা বিরোধী আন্দোলন শুধু এই চাকরির বা এই কোটার যে 56% ওইটাকে শুধু অ্যাবলিশ করার জন্য ওনারা মাঠে নামছে? নো, ডোন্ট থিঙ্ক দিস ওয়ে অ্যাট অল, মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার। আপনারা জানেন যে এই আন্দোলনের মধ্যে সম্পৃক্ত হয়েছে ছোট বড় বাংলাদেশের দল মত নির্বিশেষে আপামর জনতা। বিশেষ করে আপনারা জানেন যে এই সরকারের লেসপেন্সারদের হাজার হাজার কোটি টাকার যে দুর্নীতি বাংলাদেশে ওনারা করছে, করে বিদেশে পাচার করে দিয়েছে, যার কারণে সাধারণ মানুষ আজকে নাভিশ্বাস ওনাদের বর্তমানে চলতেছে, নাভিশ্বাস, বাজার করতে পারতেছে না ঠিক মতো। বাজার পুরো আগুন, সমস্ত দ্রব্যপণ্যের দাম আকাশচুম্বী, সবকিছুর দাম আকাশচুম্বী। ডলার রিজার্ভ ট্রিমেন্ডাসলি ডাউন বাংলাদেশের মধ্যে। সমস্ত বৈদেশিক সম্পর্ক আমাদের সাথে ছিন্ন হয়ে যাওয়ার পথে বর্তমানে আছে। IMF থেকে লোন নেওয়া হয়েছে কত টাল বাহানা করে। আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল যেই একটা সম্পর্ক বাংলাদেশের সাথে, সবকিছুর মধ্যে কিন্তু একটা অবনতি চলে আসতেছে। এই দামি, এই পাতানো সাজানো নির্বাচনকে নিয়ে প্লাস টপ অফ দ্য এরকম একটা গণহত্যা যখন বাংলাদেশের মধ্যে সংঘটিত হয়, দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট। These two things can happen, my dear brother and sister. Either Sheikh Hasina will be destroyed. Sheikh Hasina will be destroyed completely, first things, or second things, if she can sustain for this time once again, our economy will be completely destabilized, right? সমস্ত মানুষের দৃষ্টি হচ্ছে বিদেশে, সমস্ত আপামর জনতার দৃষ্টি চাওয়া হচ্ছে বিদেশের মানুষের কাছে। যা চাওয়া হতো বাংলাদেশের আইন ব্যবস্থার কাছে, আদালতের কাছে। যদি আদালত ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারতো, এই বর্তমানে ফ্যাসিস্ট সরকারের হাত থেকে যদি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারতো, আমরা সকলে এই বাংলাদেশের আইন ব্যবস্থা, এই আদালতের কাছে কিন্তু আমরা সবকিছু চাইতাম। 150 জন বিশিষ্ট ব্যক্তি, পৃথিবীর আনাচে কানাচে ছিটিয়ে থাকা 150 জন বিশিষ্ট ব্যক্তি চিঠি লেখছে জাতিসংঘের যিনি মানবাধিকার কমিশনার আছে, আপনার ভোলকার টুর্ক, ওনার কাছে চিঠি লেখছে বিশ্বের প্রায় 150 জনেরও বেশি আপনার বিশিষ্ট ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। 61টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সহ বিভিন্ন উন্নত 61টি বিশ্ববিদ্যালয় থেকে গণদাবি আসছে যে এই স্বৈরাচার, এই মাফিয়া, এই খুনি, এই রাক্ষসী সরকারের পতন সকলে দাবি করছে। 61টা স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে এই দাবি তোলা হয়েছে। সকলে এই সরকারের পদত্যাগ দাবি করতেছে। পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি লেখা হয়েছে। দিস ইজ আনাদার সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট। এই রেমিটেন্স ফাইটাররা কি বলছে? রেমিটেন্স ফাইটাররা বলছে আমরা বাংলাদেশের বৈধ উপায়ে টাকা পাঠাবো না। আমি অবৈধ উপায়ে টাকা পাঠাক সেটা আমি বলি না, ওইটাকে আমি সাপোর্ট করি না, বাট আমি আমার জায়গা থেকে আমি ক্লিয়ার করতে পারি আমি বাংলাদেশে কোনো রেমিটেন্স পাঠাবো না। দ্যাটস ইট। আমি এই জায়গার মধ্যে ফুল স্টপ দিতে চাই, আমি আর বেশি কিছু বলতে চাই। আমি বাংলাদেশে কোনো রেমিটেন্স পাঠাবো না। এই হত্যাকারী, এই রাক্ষসী, এই স্বৈরাচার সরকারকে আমি কোনো ধরনের কোনো সাপোর্ট করবো না। কারণ আমার রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের যে প্রয়োজন, বাংলাদেশের যে বাজার, এই বাজার খরচ মেটানো হয় আমার, আপনার, আমাদের সকলের রেমিটেন্সের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। এরকম একটা জেনোসাইড, একটা গণহত্যা বাংলাদেশের মধ্যে সংঘটিত হওয়ার পরে পুরা বাংলাদেশকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে, ইলেকট্রিসিটি থেকে শুরু করে সমস্ত ইন্টারনেট যোগাযোগের সমস্ত ফেমাস বা পপুলার যে গণমাধ্যম, ফেসবুক, ইনস্টাগ্রাম, আপনার এক্স যেটা ছিল আপনার টুইটার, টিকটক, সমস্ত কিছু ওনারা বন্ধ করে এরকম একটা নারকীয় একটা গণহত্যা বাংলাদেশে সংঘটিত হয়ে যাওয়ার পরে বাংলাদেশের আপামর জনতা কিন্তু নিস্তব্ধ হয়ে গেছে। ওনারা কোনোভাবেই চিন্তা করতে পারে না এরকম একটা রাক্ষসী মানুষ এতটা নির্বিচারে
সাধারণ মানুষের উপরে গুলি বর্ষণ করতে পারে। শুধু সাধারণ মানুষের উপরে উনি গুলি বর্ষণ করে নাই, নিরস্ত্র মানুষ যারা ছিল ওদের উপরে গুলি বর্ষণ তো হইছেই। যারা ঘরে ছিল, মহিলা মানুষ যারা, ছোট বাচ্চা ছিল, বারান্দায় ছিল, ব্যালকনিতে ছিল, বা হয়তো বা ছাদে ছিল, যে বাইরে কি হচ্ছে দেখতে চাচ্ছিল, শুনতে চাচ্ছিল, ওই মানুষগুলিকে পর্যন্ত ওনারা গুলি করছে। আমাদের কাছে একাধিক ফুটেজ আছে, যে আইন শৃঙ্খলা বাহিনী জানালা দেখে, ব্যালকনি দেখে, ঘরের জানালা দেখে ওনারা গুলি করছে, ছাদ দেখে ওনারা গুলি করছে, উপরের দিকে ওনারা গুলি করছে ওনারা আপনার হেলিকপ্টার থেকে, গুলি করছে ওনারা বিভিন্ন আপনার নির্মাণাধীন ভবন থেকে। আপনারা জানেন যে একটা নারকীয় একটা হত্যাকাণ্ড বাংলাদেশের মধ্যে সংঘটিত হয়েছে, বিশেষ করে একটা ছেলেকে, সে ছোট্ট একটা ছেলে, একটা বাচ্চা ছেলে, সে 4 তলা ছাদের উপরে উঠছে, তার জীবন বাঁচানোর জন্য সে ঝুলেছিল আপনার ওই নির্মাণাধীন বিল্ডিং এর 4 তলা থেকে সে ঝুলেছিল। ওই ঝুলন্ত অবস্থায় তাকে আইন শৃঙ্খলা বাহিনীর 6 রাউন্ড গুলি করে ওকে হত্যা নিশ্চিত করে। কতটা অমানবিক বাংলাদেশের এই আইন শৃঙ্খলা বাহিনী হতে পারে। সো এই রকম একটা গণহত্যার পরে সকলের মনে প্রশ্ন যাচ্ছে যে এই গণহত্যার কি বিচার হবে না? এই গণহত্যার জন্য আমাদের যারা বন্ধু রাষ্ট্র আছে, বিশেষ করে জাতিসংঘ বা জাতিসংঘের যে মানবাধিকার কমিশন আছে, বা এই যে আইন শৃঙ্খলা বাহিনীগুলি জাতিসংঘের মধ্যে সার্ভ করে, ওদের কি কোনো পানিশমেন্ট হবে না? ওদের জন্য কি বাইরে থেকে কোনো ধরনের কোনো চাপ আসবে না? সকলের মনে এরকম একটা প্রশ্ন আছে। সো আজকে ওই কথাগুলি আমি আপনাদেরকে জানাবো, যে এরকম একটা নারকীয় হত্যাকাণ্ডের পরে বিদেশে অবস্থানরত বাংলাদেশি থেকে শুরু করে, বাংলাদেশের বন্ধু রাষ্ট্র থেকে শুরু করে, বাংলাদেশে অবস্থানরত যে বিদেশি কূটনৈতিকগুলি ছিল, ওই কূটনৈতিক পাড়ায় বর্তমানে কি আলোচনা হচ্ছে, কি ইনিশিয়েটিভ ওনারা নিছে, কি হইছে, কতটুকু ওনারা করতে পারছে, এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আমি যদি প্রথমে আসি, যে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি হচ্ছে এমন একজন ব্যক্তি, শুধু উনি নোবেল বিজয়ী একজন ব্যক্তি না, বর্তমানে উনি ফ্রান্সে আছে। আপনি জানেন যে অলিম্পিকের সমস্ত দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া হয়েছে। ওনার স্ট্র্যাটেজিতে এইবার আপনার অলিম্পিক গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে। কতটা সম্মানিত একজন ব্যক্তি আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যার জন্ম বাংলাদেশে, যাকে নিয়ে আমরা গর্ব করার কথা, সেই জায়গার মধ্যে ওনার উপরে আমরা দমন পীড়ন চালাইছি। ওই ব্যক্তি বিশ্ব নেতাদের কাছে, বিশ্ব লিডারদের কাছে আপনার হস্তক্ষেপ কামনা করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে এইরকম ভাবে বোল্ডলি আলোচনা কখনোই করে নাই কোনো সরকার প্রধানকে নিয়ে। বিশেষ করে বিগত 15, 16, 17 বছর উনি এতটা বোল্ডলি আলোচনা কিন্তু করে নাই। নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করছে। দিস ইজ ভেরি ভেরি সিগনিফিক্যান্ট কিন্তু একটা ঘটনা। ডক্টর মোহাম্মদ ইউনূস, যার সম্পর্ক 95% ওয়ার্ল্ড ক্লাস যে লিডারগুলি আছে, সমস্ত মানুষের সাথে ওনার ভালো একটা সম্পর্ক, ওই ব্যক্তি যখন হস্তক্ষেপ কামনা করে, ডেফিনেটলি it will make significant impact to their mind and their understanding what's going on currently in Bangladesh, right? মধ্যবর্তী নির্বাচনের পর্যন্ত উনি আপনার তাগিদ দিছে, যে মধ্যবর্তী একটা নির্বাচন, গণতন্ত্র এবং গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে যে কোনো সমস্যা নিরসন করা যায়, উনি এটা বিশ্বাস করে। এবং উনি ফ্রান্সের যখন উনি অলিম্পিকের মধ্যে ছিল, তখন ওই অনুষ্ঠানের মধ্যে উনি বলছে যে মধ্যবর্তী একটা নির্বাচন উনি মনে করে সমস্ত সমস্যার সমাধান দিবে। কারণ মধ্যবর্তী যখন একটা নির্বাচন হবে, যেই নির্বাচনে সাধারণ মানুষ তাদের সরকার প্রধান নির্বাচিত করতে পারবে, ওই সরকার প্রধান যখন সাধারণ মানুষের কথা বলবে, তখন কিন্তু সাধারণ মানুষ এরকম ভাবে অগ্রাভেটেড হবে না। মানুষের মধ্যে যে পুঞ্জীবিত বছরের পর বছর ধরে যেই পুঞ্জীবিত ক্ষোভ ছিল, এই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে এই কোটা বিরোধী আন্দোলন। আপনি কি মনে করেন যে কোটা বিরোধী আন্দোলন শুধু এই চাকরির বা এই কোটার যে 56% ওইটাকে শুধু অ্যাবলিশ করার জন্য ওনারা মাঠে নামছে? নো, ডোন্ট থিঙ্ক দিস ওয়ে এট অল, মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার। আপনারা জানেন যে এই আন্দোলনের মধ্যে সম্পৃক্ত হয়েছে ছোট বড় বাংলাদেশের দল মত নির্বিশেষে আপামর জনতা। বিশেষ করে আপনারা জানেন যে এই সরকারের লেসপেন্সারদের হাজার হাজার কোটি টাকার যে দুর্নীতি,
বাংলাদেশে ওনারা করে বিদেশে পাচার করে দিয়েছে, যার কারণে সাধারণ মানুষ আজকে নাভিশ্বাস ওনাদের বর্তমানে চলতেছে, নাভিশ্বাস, বাজার করতে পারতেছে না ঠিক মতো, বাজার পুরো আগুন, সমস্ত দ্রব্যপণ্যের দাম আকাশচুম্বী, সবকিছুর দাম আকাশচুম্বী, ডলার রিজার্ভ ট্রিমেন্ডাসলি ডাউন বাংলাদেশের মধ্যে, সমস্ত বৈদেশিক সম্পর্ক আমাদের সাথে ছিন্ন হয়ে যাওয়ার পথে বর্তমানে আছে। IMF থেকে লোন নেওয়া হয়েছে কত টাল বাহানা করে, আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল যেই একটা সম্পর্ক বাংলাদেশের সাথে সবকিছুর মধ্যে কিন্তু একটা অবনতি চলে আসতেছে এই দামি, এই পাতানো সাজানো নির্বাচনকে নিয়ে। প্লাস টপ অফ দ্যাট এরকম একটা গণহত্যা যখন বাংলাদেশের মধ্যে সংঘটিত হয়, দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট। These two things can happen, my dear brother and sister. Either Sheikh Hasina will be destroyed. Sheikh Hasina will be destroyed completely, first things, or second things, if she can sustain for this time once again, our economy will be completely destabilized. রাইট? এই ইকোনমিকে কেউ টেনে ধরে উঠাইতে পারবে না। আমি আসতেছি কথার মধ্যে, আমি সবকিছু আপনাদের সাথে আলোচনা করব। ভিডিও একটু বড় হতে পারে, মনোযোগ দিয়ে শুনবেন। সমন্বয়করা জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছে। যেই সমন্বয়ক ছিল গতকালকে, ওনারা আপনার আনডিসক্লোজ লোকেশন থেকে 3 জন সমন্বয়ক, কারণ বেশিরভাগ সমন্বয়কে ওনারা গুম করে ফেলছে, ডিবির কার্যালয়ে নিয়ে গেছে, বিভিন্ন ভাবে ওনাদেরকে নির্যাতন করতেছে। 3 জন সমন্বয়ক আনডিসক্লোজ লোকেশন থেকে ওনারা হুঁশিয়ারি দিছে, সবকিছু যদি সাধারণ মানুষের সবকিছু যদি স্বাভাবিক না করে দেয় বাংলাদেশের মধ্যে, তাহলে ওনারা গণ আন্দোলনে এই আন্দোলনকে রূপান্তরিত করবে এবং ওনারা জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছে। আপনি চিন্তা করেন, সমস্ত মানুষের দৃষ্টি হচ্ছে বিদেশে, সমস্ত আপামর জনতার দৃষ্টি চাওয়া হচ্ছে বিদেশের মানুষের কাছে। যা চাওয়া হতো বাংলাদেশের আইন ব্যবস্থার কাছে, আদালতের কাছে, যদি আদালত ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারতো, এই বর্তমানে ফ্যাসিস্ট সরকারের হাত থেকে যদি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারতো, আমরা সকলে এই বাংলাদেশের আইন ব্যবস্থা, এই আদালতের কাছে কিন্তু আমরা সবকিছু চাইতাম। সেই জায়গা থেকে আমরা আদালতের কাছে কোনো জিনিস না চেয়ে আমরা চাচ্ছি বিদেশি যেই আপনার ক্ষমতাধর যেই আপনার নেতা আছে, বিদেশি যে আমাদের বন্ধু রাষ্ট্র আছে, ওদের কাছে আমরা কিন্তু আমাদের এই বাংলাদেশের এই বর্তমান ক্রাইসিস নিরসনে এটাকে ডিফিউজ করার জন্য ওনাদের হস্তক্ষেপ আমরা চাচ্ছি। সকল বাহিনীর যারা প্রধান আছে ওদেরকে জবাবদিহিতার আওতায় আনার জন্য এই 3 সমন্বয়ক দাবি করছে এবং আহ্বান জানাইছে, বিশেষ করে ওনাদেরকে যেন চাপ প্রয়োগ করা হয়, এটা গতকালকের ডেভেলপমেন্ট এই আন্দোলনের মধ্যে। ইতিমধ্যে আপনারা হয়তোবা জানেন বা শুনছেন, বা আমি আমার এই আলোচনার মধ্যে ইনক্লুড করে দিলাম। বেশি আলোচনা করব না এই কনটেক্সটের মধ্যে, কারণ আপনারা জানেন নতুন যে আলোচনাগুলি হচ্ছে 150 জন বিশিষ্ট ব্যক্তি, পৃথিবীর আনাচে কানাচে ছিটিয়ে থাকা 150 জন বিশিষ্ট ব্যক্তি চিঠি লেখছে জাতিসংঘের যিনি মানবাধিকার কমিশনার আছে আপনার ভোলকার টুর্ক, ওনার কাছে চিঠি লেখছে বিশ্বের প্রায় 150 জনেরও বেশি আপনার বিশিষ্ট ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। সমস্ত মানুষজন বাংলাদেশের এই বর্তমান ক্রাইসিস নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, সমস্ত মানুষ বাংলাদেশের পাশে আছে। আপনি ইমাজিন করতে পারবেন না, পৃথিবীর সমস্ত গণমাধ্যম, আমি বলবো যে পৃথিবীর প্রায় 98% গণমাধ্যম ফলাও করে বাংলাদেশের এই সংবাদ ছাপাইছে। সমস্ত ইউটিউবার থেকে শুরু করে যারা বড় বড় ইউটিউবার ছিল এই আন্দোলনে একাত্মতা পোষণ করছে, সাপোর্ট করছে এবং হাসিনাকে উপাধি দিছে ডিকটেটর হিসেবে, স্বৈরাচার হিসেবে পৃথিবীর আপামর জনতা এই দামি নেত্রীকে আখ্যায়িত করছে। রাইট? সেই 150 জনেরও বিশিষ্ট ব্যক্তি আপনার জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কাছে কিন্তু আহ্বান করছে বাংলাদেশের বিষয়ে বিরুদ্ধে ব্যবস্থা নেই, কারণ চরম লেভেলের মানবাধিকার লঙ্ঘন হয়েছে, ইনক্লুডিং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ক্লিয়ারলি বলছে বাংলাদেশের মধ্যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং ওনারা আইন বহির্ভূত একদম মানবাধিকার লঙ্ঘন করে অনেক মানুষকে ওনারা হত্যা করছে। আমাদের কাছে সেই ফুটেজ কিন্তু আছে অলরেডি, আমরা গণমাধ্যমকে, ইন্টারন্যাশনাল যে মিডিয়া আছে ওদের কাছে আমরা পাঠাইয়া দিছি। রাইট? 61টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সহ বিভিন্ন উন্নত 61টি বিশ্ববিদ্যালয় থেকে গণদাবি আসছে যে এই স্বৈরাচার, এই মাফিয়া, এই খুনি, এই রাক্ষসী সরকারের পতন সকলে দাবি করছে। 61টা স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে এই দাবি তোলা হয়েছে, সকলে এই সরকারের পদত্যাগ দাবি করতেছে।
পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি লেখা হয়েছে। দিস ইজ আনাদার সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট। বাংলাদেশের এই যে মাসাকার একটা কিলিং মিশন যে ওনারা চালাইলো, সমস্ত ইন্টারনেট সবকিছু ওনারা ব্ল্যাক আউট করে যে বাংলাদেশের মধ্যে একটা গণহত্যা চালাইছে, এই গণহত্যার জন্য ওনারা জবাবদিহিতা আপনার খুঁজছে। বাংলাদেশের বর্তমান যিনি পররাষ্ট্র মন্ত্রী আছে ওনার কাছে জবাবদিহিতা চাইছে যে কতজন মানুষ মারা গেছে, কতজন মানুষ আপনারা খুন করছেন, কতজন মানুষ আপনারা কিল করছেন, এটার হিসাব, এবং কতজন মানুষ ক্যাজুয়ালিটিস, সবকিছু আমাদেরকে দেওয়া লাগবে। এবং পুলিশ তার আপনার প্রয়োজনের চেয়ে অধিক বেশি বল প্রয়োগ করে এই আন্দোলনকে ওনারা দমন পীড়ন করছে এবং সিরিয়াস লেভেলের মানবাধিকার লঙ্ঘন হয়েছে। ওই চিঠির মধ্যে স্বাক্ষর করছে যেই দেশ, আমি সেই দেশের নামগুলি আপনাদেরকে বলতেছি, যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম, রাইট। আপনার চিঠির মধ্যে সাইন করছে ফ্রান্স, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, এন্ড দেন ইউরোপিয়ান ইউনিয়ন। কারণ ইউরোপিয়ান ইউনিয়ন অনেক দেশের আপনার এম্বাসি কিন্তু বাংলাদেশের মধ্যে নাই, যার কারণে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ হয়ে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের যারা আছে ওরা কিন্তু এটা সাইন করে দিচ্ছে। ইমাজিন, মোটামুটি সবাই সাইন করছে, সবাই জবাবদিহিতা খুঁজতেছে সরকারের কাছ থেকে যে কতজন মানুষ মারা গেছে। আপনারা জানেন যে হসপিটালের যে ডেথ রেজিস্ট্রি বুক, যেই বুকের মধ্যে ওনারা লিপিবদ্ধ করে কয়জন মানুষ মারা গেছে, নাম, ঠিকানা, কিভাবে মারা গেছে, ওই বুক পর্যন্ত সিজ করে ফেলছে। সাধারণ মানুষ, আপামর জনতা কিন্তু এই বিষয়ে আপনার অভিযোগ দায়ের করছে, রাইট। আপনি যদি অল ইন্টারন্যাশনাল মিডিয়ার দিকে তাকান, সবাই একই কথা বলতেছে যে ডিকটেটর, সবাই একটা নামে আখ্যায়িত করতেছে ডিকটেটর। সো লুক, আন্তর্জাতিক গণমাধ্যমের মধ্যে যখন এইরকম ভাবে আলোচনাগুলি হয়, এরকম ভাবে আলোচনাগুলি চলে আসে, ইটস গিভিং ভেরি ক্লিয়ার মেসেজ। ক্লিয়ার মেসেজ কাকে দিচ্ছে বুঝতে হবে। ক্লিয়ার মেসেজ দিচ্ছে ওই মানুষগুলিকে যারা বাংলাদেশের মধ্যে ব্যবসা করত, যারা বাংলাদেশের মধ্যে আপনার বিনিয়োগ করার ইচ্ছা পোষণ করছিল, যারা এফডিআই আপনার ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করতো বাংলাদেশের মধ্যে, ওই মানুষগুলিকে একটা ক্লিয়ার মেসেজ দেয় যে বাংলাদেশ ইনভেস্টমেন্টের জন্য নিরাপদ না। বাংলাদেশে আইনের কোনো শাসন নাই, গণতন্ত্রের কোনো মূল্যবোধ নাই, সাধারণ মানুষের কোনো জানমালের নিরাপত্তা নাই। এবং বর্তমান যেই এনফোর্সমেন্ট বাহিনীগুলি আছে, সমস্ত বাহিনী এই সরকারের পেটুয়া বাহিনীতে রূপান্তরিত হয়েছে, রাইট। লাস্ট থিংস and final and severe things that gonna hit badly to Bangladesh regime currently, especially Hasina's regime, which is remittance fighter protest. আপনারা জানেন যে বাংলাদেশ যখন 4 দিন এই ব্ল্যাকআউট সিচুয়েশনের মধ্যে ছিল, সমস্ত রেমিটেন্স ফাইটার, approximately I would say 80% people are actually came out on the road. তারা প্রোটেস্ট করছে, ডেমনস্ট্রেট করছে যে বাংলাদেশের এই সরকার যা করতেছে সম্পূর্ণ অন্যায় করতেছে, গণহত্যা চালাচ্ছে, যে যেভাবে পারছে সংগঠিত হওয়ার জন্য। প্রায় আপামর জনতা 80% মানুষ কিন্তু এই প্রোটেস্টের মধ্যে শামিল হয়েছে। এবং ওই শামিল হওয়ার মধ্যেই ওনারা শুধু সীমাবদ্ধ কিন্তু থাকে নাই, ওই শামিল হওয়া থেকে ওনারা একটা ডিক্লারেশন দিয়েছে, যে ডিক্লারেশনটা ছিল যে আপনার রেমিটেন্স, বাংলাদেশ হচ্ছে রেমিটেন্স ইনফ্লু হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আপনার সোর্স অফ ইনকাম আমাদের বাংলাদেশের এই দামি সরকারের জন্য। বাংলাদেশে যদি 2টা পিলার থাকে, 2টা পিলার, যে 2টা পিলারের মাধ্যমে বাংলাদেশ দাঁড়ায় আছে অর্থ ইন টার্মস অফ ইকোনমিক আপনার প্রসপেক্ট, সেটা হচ্ছে আপনার যে গার্মেন্টস, দ্বিতীয়ত হচ্ছে এই ফরেন রেমিটেন্স। আপনারা জানেন যে গার্মেন্টসের কি অবস্থা বর্তমানে হয়েছে। এই নির্বাচনের পরে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই গার্মেন্টসের যে পণ্য আপনার অর্ডার, শিপমেন্ট কিন্তু ডিক্লাইন হওয়া শুরু করছে। অনেক মানুষজন বাংলাদেশের কাছ থেকে আর চাচ্ছে না গার্মেন্টস পণ্য নেওয়ার জন্য, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে না গার্মেন্টস নেওয়ার জন্য। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের একক বাজার হিসেবে সবচেয়ে বড় বাজার হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ওনারা কিন্তু বলছে যে আমাদের কাছ থেকে তেমন গার্মেন্টস ওনারা নিবে না, যদিও ওনারা বিভিন্ন অজুহাত এই জায়গার মধ্যে দেখাইছে। বাট আলটিমেটলি there is only one reason behind it, because there is no democracy in Bangladesh, right? এই রেমিটেন্স ফাইটাররা কি বলছে? রেমিটেন্স ফাইটাররা বলছে আমরা বাংলাদেশে বৈধ উপায়ে টাকা পাঠাবো না। আমি অবৈধ উপায়ে টাকা পাঠান সেটা আমি বলি না, ওইটাকে আমি সাপোর্ট করি না। বাট আমি আমার জায়গা থেকে আমি ক্লিয়ার করতে পারি, আমি বাংলাদেশে কোনো রেমিটেন্স পাঠাবো না। দ্যাটস ইট। আমি এই জায়গার মধ্যে ফুল স্টপ দিতে চাই, আমি আর বেশি কিছু বলতে চাই। আমি বাংলাদেশে কোনো রেমিটেন্স পাঠাবো না। এই হত্যাকারী, এই রাক্ষসী, এই স্বৈরাচার সরকারকে আমি কোনো ধরনের কোনো সাপোর্ট
করব না, কারণ আমার রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের যে প্রয়োজন, বাংলাদেশের যে বাজার, এই বাজার খরচ মেটানো হয় আমার, আপনার, আমাদের সকলের রেমিটেন্সের মাধ্যমে। তো এই সরকার মরিয়া হয়ে গেছে রেমিটেন্সের জন্য। এই রেমিটেন্স ফাইটাররা সবাই একত্রিত একমত পোষণ করছে যে বাংলাদেশের এই সরকারকে কোনো রেমিটেন্স পাঠাবে না। সো এই হচ্ছে মোটামুটি এই গণহত্যার পরে মোটামুটি যে অ্যাকশনগুলি বাইরে থেকে আপনার শুরু হয়েছে, এগুলি গ্রাজুয়ালি আসবে, ওভারনাইট ওরা কোনো অ্যাকশন নেয় না। আমি আবার বলতেছি, বাইরের বা যারা আপনার মিডল ইস্ট বা ওয়েস্টার্নে থাকেন, আপনারা জানেন যে বিদেশিরা কখনোই ওভারনাইটে কোনো অ্যাকশন নেয় না। ওদের অ্যাকশন হতে হলে, ওদের অ্যাকশন দৃশ্যমান হতে হলে আপনাকে ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে, রাইট? এবং আন্দোলন তো সকল মানুষ যারা আছেন, যারা এই ন্যায্য আন্দোলনের মধ্যে একাত্মতা পোষণ করছেন, সেই আন্দোলনত মানুষদেরকে আমি বলতে চাই আমার জায়গা থেকে, আপনারা কোনো সহিংস আন্দোলন করবেন না, চেষ্টা করবেন অহিংস আন্দোলন করার জন্য, ন্যায্য দাবির মধ্যে থাকার জন্য। আপনার উপরে যদি কোনো আঘাত আসে, দেন আপনি বাই ল সেলফ ডিফেন্স করবেন, দ্যাটস ডিফারেন্ট থিংস, রাইট? বাট এই আন্দোলনের মধ্যে যারা সম্পৃক্ত আছেন, আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে, আমাদের প্রবাসীদের পক্ষ থেকে লাল সালাম। এবং আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আপনারা জানেন যে 25শে মার্চ যখন হানাদার বাহিনী বাংলাদেশের এই নিরস্ত্র মানুষের উপরে, বাংলাদেশ না তখন আপনার এই বাঙালির যে নিরস্ত্র বাঙালির উপরে যেই আপনার আক্রমণ চালাইছিল, সেই 25শে মার্চ থেকে নিয়ে ওনারা কিন্তু 16ই ডিসেম্বর এই আপামর জনতা কিন্তু আপনার আমাদের এই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করে। সব মার্চ থেকে নিয়ে ডিসেম্বর এই জায়গার মধ্যে কিন্তু প্রায় অনেকগুলি মাস আছে। এই সময়ের মধ্যে কিন্তু মুহুর্মুহু আপনার ছোট ছোট আন্দোলন হয়েছে, বাট আন্দোলনের পরে কিন্তু সবাই সংঘবদ্ধ হয়েছে, সংগঠিত হয়েছে এই ন্যায্য দাবি আদায়ের জন্য। তো আমি আপনাদের সকলকে মনে করে দিচ্ছি যে আপনারা নিরাশ হবেন না। আপনাদের উপরে যে অত্যাচার হয়েছে, আপনাদের উপরে যে অবিচার হয়েছে, এটা অবশ্যই ইনশাল্লাহ যারা আমাদের বন্ধু রাষ্ট্র আছে, আন্তর্জাতিক যে আদালত আছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আছে, এই প্রসিডিং চলতেছে, ইনশাল্লাহ যে আমরা সবাই সবার জায়গা থেকে যেন যার যার রোলটা আমরা প্লে করি, ইনশাল্লাহ একদিন না একদিন আমরা এই অন্যায়ের বিচার বাংলার জমিনে অবশ্যই দৃশ্যমান করে ছাড়বো, ইনশাল্লাহ। সকলকে আমার পক্ষ থেকে এবং প্রবাসীদের পক্ষ থেকে লাল সালাম ওয়ান্স এগেন দিয়ে আমি আজকের এই ভিডিও শেষ করতে যাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি। ইনশাল্লাহ I will see you again in another video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.